জেনজি নেপালের সরকার ছুঁড়ে ফেলেছে মাত্র ১.৫ দিনে। হ্যাঁ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এখন এটা আলাদা বিষয় যে বিক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সংসদেও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা অর্থমন্ত্রীকে রাস্তায় টেনে বের করে জুতো দিয়ে মারধর করে এবং এসবের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, ফলে তার এক দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে যে এই সমস্ত ক্ষোভের কারণ আসলে কি? আমরা কি কেবল সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার কারণে এইসব দেখছি? এর উত্তর হলো বন্ধুরা, না। এর পেছনে কারণগুলি এর চেয়ে অনেক গভীর। আসুন বন্ধুরা বুঝে নেই আজকের এই ভিডিওতে। এটি ৮ সেপ্টেম্বর ২০২৫ সালের ঘটনা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার মানুষের ভিড় বিক্ষোভ করতে জড়ো হয়েছিল। এই লোকদের বেশিরভাগই ছিল ২০-২৫ বছর বয়সী তরুণ, যাদের বলা হতো জেনজি। কেউ স্কুলের পোশাক পরেছিল, কেউ কলেজের পোশাক পরেছিল। এই প্রতিবাদটি হামি নেপাল নামে একটি এনজিওর দ্বারা সংগঠিত হয়েছিল এবং বিক্ষোভকারীরা কাঠমান্ডুর মায়াতিঘর মণ্ডল থেকে সংসদের দিকে মিছিল করছিল, যা একটি প্রতীকী স্মৃতিস্তম্ভ। এই মিছিলটি প্রায় সম্পূর্ণ অসহিংস এবং শান্তিপূর্ণ ছিল, কিন্তু সরকার বিক্ষোভকারীদের থামাতে পুলিশ মোতায়েন করে এবং পুলিশ ওয়াটার ক্যাননস, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার শুরু করে। শীঘ্রই পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা যায়। কিছু বিক্ষোভকারী এমনকি সংসদ কমপ্লেক্সে প্রবেশ করে, কিন্তু তারপর পুলিশ এখানে যা করেছে তা দেখে পুরো দেশ হতবাক হয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়। এখানে কমপক্ষে ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়, ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়। এগুলি রাবার বুলেট নয়, বরং আসল গুলি ছিল। নিহতদের মধ্যে একজন ১২ বছরের একটি শিশুও ছিল। স্পষ্টতই এই ধরনের স্বৈরশাসন দেখে যে কেউ চুপ করে বসে থাকতে চাইবে না। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আরও বেশি মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, পুরো রাস্তা মানুষে ভরে যায়। নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সরকার বিকেল ৩:৩০-এ কারফিউ জারি করার চেষ্টা করে, কিন্তু তাতে কিছুই হয় না। বিক্ষোভ বাড়তে থাকে। কাঠমান্ডু ছাড়াও পোখরা, বুটওয়াল, ভরতপুর এবং দামকের মতো শহরেও বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের পেছনের কারণ, যা গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, তা হলো নেপালের সোশ্যাল মিডিয়া অ্যাপের উপর নিষেধাজ্ঞা। বাস্তবে বন্ধুরা, এটা অবশ্যই একটা কারণ, কিন্তু এর বাইরেও আরও অনেক কারণ আছে, যেমন দুর্নীতি, সরকারের অপশাসন, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সরকারে বসে থাকা মন্ত্রীদের স্বজনপ্রীতি, নেপোটিজম। এসব নিয়ে পরে কথা বলা যাক, তবে প্রথমে সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে ফিরে আসি। ২০২৩ সালের নভেম্বরে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে বাধ্যতামূলক নিবন্ধন নিতে এবং স্থানীয় উপস্থিতি প্রতিষ্ঠা করতে বলা হয়েছিল। নেপাল সরকার বলেছিল যে ঘৃণামূলক বক্তব্য, ভুয়া খবর, জালিয়াতি এবং অন্যান্য অপরাধ বন্ধ করার জন্য এটি প্রয়োজনীয়। সেই কারণে আমরা এটি করছি। সরকার পরে এই বিষয়ে ৫টি পাবলিক নোটিশও দিয়েছে, কিন্তু ৫টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়া কোনো বড় প্ল্যাটফর্ম সেখানে রেজিস্ট্রেশন করেননি। রেজিস্ট্রেশন করা কোম্পানিগুলোর মধ্যে কেবল একটি বড় নাম ছিল চীনের টিকটক। এদিকে নেপাল সুপ্রিম কোর্টও সরকারকে তাদের আদেশ এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার অনুমতি দিয়েছে যেগুলো রেজিস্ট্রেশন হয়নি। তারপর এই বছরের ২৮ অগস্ট সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের রেজিস্ট্রেশন করতে বলেছে, অন্যথায় তাদের ব্যান করা হবে। কিন্তু বেশিরভাগ সোশ্যাল মিডিয়া কোম্পানি তা করেনি এবং এর ফলে দেশ থেকে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং টুইটারের মতো প্রায় সকল প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, শুধুমাত্র টিকটক ছাড়া। বিক্ষোভকারীরা বলেছেন যে সরকার কেবল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করতে এবং জনসাধারণের কণ্ঠস্বর দমন করার জন্য এটি করছে। Social media banned by the government, extremely it is against our freedom of speech and they want to control us just like a dictator. সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হচ্ছিল যা সরকারের কারাপশন এবং স্বজনপ্রীতি, নেপোটিজম এক্সপোজ করছিল। সরকারি মন্ত্রীদের নেপো সন্তান এবং তাদের বিলাসবহুল জীবনযাত্রা প্রকাশ পাচ্ছিল।
আসলে দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক বৈষম্য নিয়ে নেপালের তরুণ জনগোষ্ঠীর মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে। 2024 সালে নেপালের যুব বেকারত্বের হার ছিল 20.82%। একবার ভাবুন, প্রতি 5 জন যুবকের মধ্যে একজন বেকার। এখানে খুব কম নতুন চাকরি তৈরি হচ্ছে এবং চাকরি খুঁজতে মানুষকে অন্য দেশে পাড়ি জমাতে হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে হাজার হাজার মানুষ রাশিয়া ইউক্রেন যুদ্ধে কেবল টাকার জন্য যুদ্ধ করতে গিয়েছিল। আপনারা ঠিকই শুনছেন বন্ধুরা, 2024 সালের ফেব্রুয়ারির মধ্যে নেপাল থেকে 15,000-এরও বেশি মানুষ রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এখানে মাত্র কয়েক সপ্তাহ প্রশিক্ষণের পর এই লোকদের সামনের সারিতে যুদ্ধ করতে পাঠানো হয়। संविधानलाई नमस्ते छ। म चाहिँ यता रसियामा आएको 2 महिना पुरा भयो लगभग। अनि मैले चाहिँ रसियामा आएर चाहिँ धेरै दुःख पाएँ मैले। त्यही नै हो। अनि त्यहाँ चाहिँ धेरै गाह्रो छ हामीलाई सर्भाइभ गर्न। এবং এই কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেক নেপালি নাগরিকও নিহত হয়েছেন। মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও এই লোকেরা রাশিয়ায় যায়, কারণ নেপালে তাদের জন্য চাকরির সুযোগ খুব কম এবং রাশিয়া তাদের সেনাবাহিনীতে যোগদানের জন্য লোভনীয় প্রস্তাব দেয়। কিছু যোদ্ধা বলে যে তারা প্রতি মাসে $4,000 আয় করে, যার মধ্যে বোনাস এবং বেতনে 5 লক্ষ নেপালি টাকার চেয়েও বেশি হয়। এখন এই অবস্থা দেখে যদি নেপালের রাজনীতিবিদরা কিছুটা সহানুভূতি, কিছুটা মায়া দেখাতেন, তাহলে হয়তো পরিস্থিতি এত খারাপ হতো না। কিন্তু ঠিক তার উল্টো হয়েছে নেপালে। রাজনীতিবিদদের ছেলেরা তাদের বিলাসবহুল জীবনযাত্রা প্রদর্শন শুরু করে। एकातिर नेपाली नेताका छोराछोरी र नाति नातिनाहरूले कति आरामदायी जीवन बाँचिरहेका छन् भन्ने देखाउने तस्बिरहरू, जसमा उनीहरूको विदेश ट्रिप, शानदार पार्टी अनि महँगो सामानहरूको कलेक्सन देखिन्छ। নেপালি নেতার ছেলে, মেয়ে এবং নাতি নাতনিরা খুব আরামদায়ক জীবনযাপন দেখিয়েছিলেন। যখন তাদের ছবি তোলা হতো তখন তাদের বিদেশ ভ্রমণ, বিলাসবহুল পার্টি এবং দামি জিনিসপত্র সংগ্রহ করতে দেখা যেত। সোশ্যাল মিডিয়ায় এই বিড়ম্বনা দেখে মানুষ আওয়াজ তুলতে শুরু করে, হ্যাশট্যাগ নেপোকিডস ট্রেডিং শুরু করে। পরে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিতে নিষেধাজ্ঞা জারি করা হলে নেপালি জনগণ এবং নেপালি যুবকদের দ্বারা টিকটকে এই ধরনের ভিডিওতে ভরে যায়। এই ভিডিওগুলিতে সাধারণ নেপালিদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলি মুখোমুখি হতে হয় এবং রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার একটি সহজ তুলনা দেখানো হয়েছিল। রাজনীতিবিদদের সন্তানরা যারা ডিজাইনার পোশাক পরে ঘুরে বেড়ায় এবং বিলাসবহুল গাড়ি দেখায়, হ্যাশট্যাগ নেপোকিডস এবং হ্যাশট্যাগ নেপো বেবি টিকটকেও ট্রেন্ডিং শুরু করে। 8 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিবাদে একটি পোস্টারে লেখা ছিল যে রাজনীতিবিদদের সন্তানরা বিদেশ থেকে গুচি ব্যাগ নিয়ে ফিরে আসে এবং সাধারণ মানুষের সন্তানরা কফিনে ফিরে আসে। এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত নেপালিদের উল্লেখ করা হয়েছিল। এছাড়াও নেপালে দুর্নীতিও একটি বড় সমস্যা ছিল। নেপালের যুব সমাজ 70 বছরেরও বেশি বয়সী রাজনীতিবিদদের উপর হতাশ হয়ে পড়েছে, যারা একের পর এক সরকার গঠন করে এবং সরকার ত্যাগ করে। এই কারণে মার্চ মাসে নেপালে একটি বিক্ষোভ হয়েছিল, যেখানে অনেকেই বলেছিলেন যে নেপালের প্রজাতন্ত্র হওয়ার পরীক্ষা ব্যর্থ হয়েছে এবং সম্ভবত এটিকে আবার রাজতন্ত্রে রূপান্তরিত করা উচিত। এটিও একটি দুর্দান্ত বিষয় যে মানুষ রাজনীতিবিদদের উপর এতটাই হতাশ হয়ে পড়েছিল যে তারা গণতন্ত্রকে সরিয়ে আবার রাজতন্ত্র তৈরির কথা বলতে শুরু করেছিল। আসলে বন্ধুরা, 2008 সালের আগে নেপাল দেশটি ছিল একটি রাজতন্ত্র। এর অর্থ হলো সমস্ত ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত কোনো রাজনীতিবিদের কাছে ছিল না, বরং একজন রাজার কাছে ছিল। তাদের শেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য দুটি বড় আন্দোলন হয়েছিল। একটি ছিল 2006 সালের গণতন্ত্র আন্দোলন এবং অন্যটি ছিল বহু বছর ধরে চলমান মাওবাদী বিদ্রোহ। 2008 সালের 28শে মে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় এবং নেপাল একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। We believe that all of us will work hard together to make the dream of New Nepal. তারপর থেকে 17 বছর কেটে গেছে এবং এই 17 বছরের গণতন্ত্রে নেপালের সরকার 13 বার পরিবর্তিত হয়েছে। কখনো কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী হন, কখনো পুষ্পকমল দাহাল এবং কখনো শের বাহাদুর দেবা। এই 2-4 জন রাজনীতিকের মধ্যেই ক্ষমতা অবর্তিত হতে থাকে। জোট তৈরি হয় এবং কয়েক মাস পরে তা ভেঙে যায়। নেপালে দুটি প্রভাবশালী রাজনৈতিক শক্তি রয়েছে, নেপালি কংগ্রেস এবং নেপালি কমিউনিস্ট। নেপালি কমিউনিস্টের দুটি প্রধান দল রয়েছে, নেপালের কমিউনিস্ট পার্টি ইউনাইটেড মার্ক্সবাদী ও লেনিনবাদী এবং নেপালের কমিউনিস্ট পার্টি মাওবাদী কেন্দ্র।
এই দলগুলি নিজেদের মধ্যে এবং ছোট দলগুলির সাথে জোট তৈরি করে সরকার পরিবর্তন করে চলছে, কিন্তু এই তিনটি দলের প্রধানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। নেপালি কংগ্রেসের প্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেবার বিরুদ্ধে বিমান ক্রয়ে অবৈধ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। তার স্ত্রী আরজু রানা দেবভা, যিনি বর্তমানে নেপালের পররাষ্ট্রমন্ত্রী, তিনি নেপালের নাগরিকদের ভুটানের নাগরিক হিসাবে দেখানোর অভিযোগে অভিযুক্ত। এর ফলে তাদের আমেরিকায় শরণার্থী হিসাবে পাঠানো হতে পারে। সিপিএনএমসি প্রধান এবং 3 বারের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের বিরুদ্ধে মাওবাদী গেরিলা যোদ্ধাদের জন্য বরাদ্দকৃত অর্থ অন্যত্র সরিয়ে কোটি কোটি টাকা নিজের জন্য নেওয়ার অভিযোগ রয়েছে। সিপিএনইউ-এমএল প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও দুর্নীতির মামলার মুখোমুখি হচ্ছেন, কারণ তিনি সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে একটি চা বাগানকে বাণিজ্যিক প্লটে রূপান্তর করেছিলেন। একইভাবে আরও 3 জন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও সরকারি জমি ব্যক্তিগত ব্যক্তিদের হাতে দেওয়ার অভিযোগ রয়েছে। এখন সমস্যা হলো 2006 সাল থেকে নেপালে এমন একটি রীতি চালু আছে যে কোনো নীতিগত সিদ্ধান্তের জন্য কোনো রাজনীতিকের বিরুদ্ধে কোনো তদন্ত করা হবে না। এই রীতি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের যে কোনো পদক্ষেপ থেকে রেহাই দেয়, যার কারণে দুর্নীতি অনেক বেড়েছে। আর ভাবুন বন্ধুরা, এই বৈষম্য, বেকারত্ব, দুর্নীতি এবং স্বজনপ্রীতির মধ্যে যদি সরকার হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ব্যান করে দেয়, তাহলে জনগণের ভেতরে যে হতাশা এবং ক্ষোভ ছিল তা চরম পর্যায়ে পৌঁছেছিল। আর এই নিষেধাজ্ঞার পর সেই ক্ষোভ পুরোপুরি ফেটে পড়ে। আসলে যা ঘটেছে তা হলো সোশ্যাল মিডিয়া অ্যাপস নিষিদ্ধ করার ফলে নেপালে কর্মসংস্থানের যে সামান্য কিছু উপায় অবশিষ্ট ছিল তাও হুমকির মুখে পড়েছে। নেপালের অর্থনীতিতে পর্যটন একটি বিশাল ভূমিকা পালন করে, যা আউটরিচ এবং বুকিংয়ের জন্য সোশ্যাল মিডিয়ার উপর অত্যন্ত নির্ভরশীল। এই নিষেধাজ্ঞা এই পর্যটন শিল্পকে সম্পূর্ণরূপে ব্যাহত করেছে। এছাড়াও লক্ষ লক্ষ নেপালি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিদেশে কর্মরত তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য অনলাইন মেসেজিং অ্যাপ ব্যবহার করেছিল। একটি অনুমান অনুসারে 70 লক্ষেরও বেশি নেপালি চাকরি এবং পড়াশোনার জন্য বিদেশে থাকেন। বন্ধুরা, এই বিষয়গুলি এই প্রতিবাদকে আরও তীব্র করে তুলেছে। আর তারপর যখন মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসে, তখন নেপাল সরকার এমন প্রতিক্রিয়া দেখায় যেন তারা একটি কর্তৃত্ববাদী সরকার। তারা বিক্ষোভের অনুমতিও দেয়নি, তারা পুলিশ পাঠিয়ে জনগণের উপর লাঠি চালাতে শুরু করে। নিষেধাজ্ঞার পক্ষে সরকারেও জাতীয়তাবাদের সেই পুরনো যুক্তিটি অবলম্বন করে, যা সরকারগুলি প্রায়শই তাদের বিরুদ্ধে সমালোচনা দমন করার জন্য ব্যবহার করে। প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি বিক্ষোভের বিরুদ্ধে, তিনি এমন কিছু মেনে নেবেন না যা দেশকে দুর্বল করে, কিন্তু শেষ পর্যন্ত এই সরকারকে বিক্ষোভকারীদের কাছে মাথা নত করতে হয়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিকতার ভিত্তিতে পদত্যাগ করেন এবং সোশ্যাল মিডিয়া অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, কিন্তু এরপরেও বিক্ষোভকারীরা শান্ত হননি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বাড়িতেও আগুন দেওয়া হয়, এমনকি বিরোধী নেতার বাড়িতেও আগুন লাগানো হয়। সেনাবাহিনীকে হেলিকপ্টার ব্যবহার করে মন্ত্রী এবং কর্মকর্তাদের সরিয়ে নিতে হয়। অবশেষে 9 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। বর্তমান পরিস্থিতি হলো বন্ধুরা, পদ্ধতিগত সংস্কারের দাবি করা হচ্ছে। নেপালের সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং শান্তির দাবি জানিয়েছেন। জনগণের কণ্ঠস্বর সম্পূর্ণরূপে মুছে ফেলার চেষ্টা করলে কি ঘটে তার একটি জীবন্ত উদাহরণ নেপাল দেশ, যখন দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বেকারত্বের মতো বাস্তব বিষয়গুলিকে উপেক্ষা করা হয়। এটি বিশ্বের সমস্ত সরকারের জন্য একটি শিক্ষা, যারা জনসাধারণকে এতটা উপেক্ষা যাতে না করে যে পরিস্থিতি এতটা খারাপ হয়ে ওঠে। কারণ এখানে মূল কথা হলো বন্ধুরা, যদি পরিস্থিতি এতটাই খারাপ হয় তাহলে দেশের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে পড়ে। তবে যে সমাধানই খুঁজে বের করা হোক না কেন, তা কেবল জনগণের কল্যাণের জন্যই হওয়া উচিত। এবং আমরা আশা করি যে নেপাল দেশের জন্য একটি শান্তিপূর্ণ সমাধান ফিরে আসুক। আমাদের এই ডিটেইলস ভিডিওটিতে সংযুক্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।